আজ ভৌতবিজ্ঞানে একটা খুবই খুবই ইন্টারেস্টিং একটা জিনিস পড়ব, খুব ভালো করে বুঝবি। আগের দিন পৃষ্ঠটান অবধি পড়েছি, আজকে পড়ব হচ্ছে সান্দ্রতা। সান্দ্রতা খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস আর খুব ইন্টারেস্টিং। যদি বুঝতে পারিস খুব ভালো লাগবে। পৃষ্ঠটানে কি পড়েছিলাম? পৃষ্ঠটানে পড়েছিলাম যে কোনো ধরনের তরল কি করতে চায়, তার তার মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল সবসময় কমাতে চায়, তার জন্য সে একটা বল ক্রিয়া করে। এই ধরনের যে ধর্ম, তাকেই আমরা এই ধরনের যে ধর্ম প্রত্যেকটা তরলের মধ্যেই থেকে থাকে, তার ফলে যে মুক্ত পৃষ্ঠের ওপর একটা বল সবসময় অনুভব করে, তা এর থেকেই আমরা পৃষ্ঠ টান বলতাম। এই ধরনের টানকে পৃষ্ঠটান বলেছিলাম, আগের দিন পড়েছিলাম। তো আজকে যেটা পড়বো সেটা হচ্ছে কি সান্দ্রতা। ঠিক পৃষ্ঠটানের পরেই আছে, বইতে দেখবি। সান্দ্রতা জিনিসটা কি সেটা পড়তে হবে। ধর কোনো একটা স্থান দিয়ে তরল প্রবাহিত হচ্ছে, কোনো নল দিয়ে, ধর একটা নল দিয়ে তরল যাচ্ছে, জল যাচ্ছে, বা যে কোনো তরল পদার্থ যাচ্ছে। গ্যাস গেলেও হবে, আমি তরলের ক্ষেত্রে বোঝাচ্ছি যাতে সুবিধা হবে বুঝতে। তাহলে কোনো একটা নলের মধ্যে দিয়ে জল যাচ্ছে, তো মোটা নলের মধ্যে দিয়ে জল যাচ্ছে, তো কি হবে, এই নলের মধ্যে দিয়ে যদি জল প্রবাহিত হয়, তাহলে ওই জল কিন্তু, জল হোক বা যে কোনো ধরনের তরল হোক, কি হবে, বিভিন্ন স্তরে বিভাজিত হয়ে যায়। এই যে আমি একটা লাইন টেনেছি, এগুলোকে ভাব তুই এক একটা জলের স্তর। মানে নলের মধ্যে দিয়ে যখন জল প্রবাহিত হয়, ওই জলটা কিন্তু বিভিন্ন স্তরে বিভক্ত হয়ে যায়। এটা কিন্তু দেখা যায় না চোখে, কিন্তু এটা বাস্তবে হয়। তো যখন নলের মধ্যে দিয়ে জল প্রবাহিত হয়, তখন কিন্তু বিভিন্ন স্তরে বিভাজিত হয়। এই একটা স্তর ধর, এই ওপরের নিচেরটা একটা স্তর, এটা একটা স্তর, এটা একটা স্তর, এটা একটা স্তর, ওপরের স্তর, তারপরে এটা, তারপরে ধর এটা, তারপরে ধর এটা, একদম লাস্টে ধর এটা, লাস্টের স্তর, এটা হচ্ছে একদম লাস্টের স্তর। তাহলে এই যে এটা হচ্ছে একদম নিচের স্তর, আর এটা হচ্ছে তার উপরের স্তর, এটা হচ্ছে তার উপর। এইভাবে কি হয়, জল যখন কোনো স্থান দিয়ে প্রবাহিত হয়, জল বা কোনো রকমের তরল যখন কোনো স্থান দিয়ে প্রবাহিত হয়, বা গ্যাসের ক্ষেত্রেও এটা প্রযোজ্য যদি হয়, তখন কি হবে, সেই তরলটা বিভিন্ন স্তরে বিভাজিত হয়ে যায়, যেটা কিন্তু দেখা যায় না খালি চোখে। তাহলে এই যে বিভিন্ন স্তরে জল বিভাজিত হয়ে যাচ্ছে, তার ফলে কি হয়, নলের সাথে, নলের যে নলের গায়ের সাথে, যে ধর এটা একদম নলের গাটা, এই নলের গায়ের সাথে জলের একটা স্তর থাকবে লেগে, নলের গায়ের সাথে জলের একটা স্তর লেগে থাকবে। যে স্তরটা একদম নলের গায়ের সাথে লেগে থাকে, ওই স্তরের গতিবেগটা শূন্য হয়ে যায়। এই স্তরের গতিবেগটা প্রায় শূন্য হয়ে যায়। কি বললাম, বোঝা গেল? তাহলে যখন তরল একটা নলের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, তখন তরলটা বিভিন্ন স্তরে বিভাজিত হয়ে যাচ্ছে। আর বিভিন্ন স্তরে বিভাজিত হয়ে যাওয়ার ফলে নলের গায়ের সাথে যে স্তরগুলো আছে, জলের যে স্তরগুলো নলের গায়ের সাথে লেগে আছে, সেগুলোর বেগ কিন্তু প্রায় শূন্য হয়ে যায়। কেন হয়? আসঞ্জন বলের জন্য। আসঞ্জন বলটা কি? ধর এটা হলো হচ্ছে একটা জলের স্তর, আর এটাই হচ্ছে নলের গা, কারণ নলের গায়ের সাথে তো স্তরটা লেগে আছে। তো এখানে ছোট 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 জলের অণু আছে, জলের স্তরটাতে ছোট 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 জলের অণু আছে, হলো। আর এই নলের গাটাতে, নলটা যেটা দিয়ে তৈরি, যদি প্লাস্টিক দিয়ে তৈরি হয় তাহলে প্লাস্টিকের অণু থাকবে। তাহলে নলটা যেটা দিয়ে তৈরি, সেইগুলোর অণু এখানে ভর্তিভাবে আছে নলের স্তরটার ওপর। আর জলের স্তরটার ওপর জলকণা থাকবে, বা তরল, মানে যদি তেল হয় সেটা তেলের কণা থাকবে। তো যাই হোক, তরলের কণাগুলো এই যে গায়ের সাথে লেগে আছে, নলের যে তরলের যে স্তরটা নলের গায়ের সাথে লেগে আছে, তার উপরে আছে। আর এখানে এগুলো হচ্ছে নলের কণাগুলো। তাহলে জলের কণা আর নলের কণা কি হচ্ছে, একদম গায়ে গায়ে লেগে আছে, কারণ দুটো স্তর একে অপরের সাথে লেগে আছে। এর ফলে কি হয়, এই দুটো অণুর মধ্যে, এই দুটো অণুগুলোর মধ্যে কি হয়, এক ধরনের আকর্ষণ বল সৃষ্টি হয়। এই বলটার নাম হলো হচ্ছে আসঞ্জন বল। কি বলটার নাম? বলটার নাম হলো হচ্ছে আসঞ্জন বল। আসঞ্জন বল তাহলে কাকে বলে? যখন এই জলের স্তরটা নলের স্তরের ওপর দিয়ে যাচ্ছে, তখন জলের অণুগুলো আর নলটা যেটা দিয়ে তৈরি তার অণুগুলো একে অন্যের সংস্পর্শে থাকছে। তার ফলে কি হচ্ছে, এই দুটো অণু পাশাপাশি থাকার ফলে একটা আকর্ষণ বল সৃষ্টি হয়। এই দু ধরনের অণু পাশাপাশি থাকার ফলে, তো এই
আকর্ষণ বলটার নাম হলো আসঞ্জন বল। আর এই আসঞ্জন বলের জন্যই কি হচ্ছে, এই জলের স্তরটাকে নলের গা দিয়ে নল যেতে দিচ্ছে না, এই আসঞ্জন বলটার জন্য। আসঞ্জন বলটা তো আকর্ষণ বল, তাকে কি করতে চাইছে, জলের স্তরটাকে নিজের গায়েতে আটকে রাখতে চাইছে। তার ফলে কি হচ্ছে, যে স্তরগুলো জলের যে স্তরগুলো নলের সাথে লেগে আছে, বা তরলের যে স্তরগুলো নলের সাথে লেগে আছে, নলের গায়ের সাথে লেগে আছে, সেই স্তরগুলোর গতিবেগ প্রায় শূন্য হয়ে যাচ্ছে। তাহলে নলের গায়ের সাথে লেগে থাকা স্তরগুলোর গতিবেগ কেন শূন্য হয়ে যাচ্ছে নিশ্চয়ই বোঝা গেল। এবার এটা তো হলো একদম নলের গায়ের সাথে লেগে থাকা স্তর, কিন্তু এর ওপরেও তো একটা স্তর আছে, এর ওপরের স্তরটা হলো এই স্তরটা। তাহলে এইটা হলো নলের গায়ের সাথে লেগে থাকা স্তর, যার গতিবেগ কিন্তু শূন্য, কিন্তু তার ঠিক নলের গায়ের সাথে লেগে থাকা স্তরের ওপরে একটা স্তর আছে, যেটা কিনা আবার এই স্তরের সাথে লেগে আছে। এটা তো নলের গায়ের সাথে লেগে থাকা একটা স্তর, ঠিক এই স্তরের ওপরে একটা স্তর আছে, এটা হলো একটা সেই স্তরটা। এই স্তরটা তো আবার এই স্তরের সাথে লেগে আছে, আমি ছবিতে সেইভাবে দেখাতে পারছি না, কিন্তু এই স্তরটার ওপরে তো এই স্তরটা আছে। তাহলে এই স্তরের ওপরে যেহেতু এই স্তরটা আছে, তাহলে ফলে কি হচ্ছে, এই স্তরটা আবার চাইছে তার ওপরের স্তরটাকে যেতে বাধা দিতে। কি বললাম বোঝা গেল? এই এই নলটা যেমন এই নলের গায়ের সাথে লেগে থাকা স্তরের গতিবেগটাকে শূন্য করে দিচ্ছে, একইভাবে এই 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 জলের স্তরটা বা এই তরলের স্তরটা কি করছে, তার ওপরের তরলের স্তরটাকে যেতে বাধা দিচ্ছে। আবার একইভাবে এই তরলের স্তরটাও তার ওপরের যে তরল আছে তার স্তরটাকে যেতে বাধা দিচ্ছে। একইভাবে এই তরলের স্তরটা তার উপরে তরলের স্তরটাকে যেতে বাধা দিচ্ছে, একইভাবে এই তরলের স্তরটা তার উপরে তরলের স্তরটাকে যেতে বাধা দিচ্ছে। তাহলে কি হচ্ছে, একটি স্তর, একটি তরলের স্তর ঠিক তার ওপরে থাকা তরলের স্তরটাকে যেতে বাধা দিচ্ছে, আবার সেই স্তরটা তার উপরে স্তরটাকে বাধা দিচ্ছে, আবার সেই স্তরটা তার উপরে স্তরটাকে যেতে বাধা দিচ্ছে। কেন এরকম হচ্ছে? এটা হচ্ছে, তার কারণ হচ্ছে এই স্তরগুলোর মধ্যে একটা আপেক্ষিক গতিবেগের সৃষ্টি হচ্ছে। এর ফলে একটা আপেক্ষিক গতিবেগের সৃষ্টি হচ্ছে। আপেক্ষিক গতিবেগ কি আমি অলরেডি বলেছি, একজনের সাপেক্ষে অন্যজনের গতিকে বলা হয় আপেক্ষিক গতিবেগ। তাহলে প্রথমে কি হচ্ছিল, এই নলের গা দিয়ে জলের যে স্তরটা যাচ্ছিল, সেই স্তরটাকে নল কি করলো, তার গতিবেগটাকে প্রায় শূন্য করে দিল। তাহলে এই স্তরটা কি চাইছে, এই স্তরটা যেহেতু স্থির, এই স্তরটা নলের গায়ে লেগে থাকা স্তরটা যেহেতু প্রায় স্থির, তাহলে সে কি করতে চাইছে, তার উপরে থাকা স্তরটাকেও স্থির করে দিতে চাইছে, তার উপরে থাকা স্তরটাকেও স্থির করে দিতে চাইছে। কিন্তু এই স্তরটা আবার স্থির হতে চাইছে না। তার ফলে কি হচ্ছে, এই স্তরের এই তরলের স্তরটার যে গতিবেগ, সেই গতিবেগটা কিছু পরিমাণ কমে যাচ্ছে। কেন? কারণ এই তার নিচে থাকা স্তরটা তাকে তো যেতে বাধা দিচ্ছে। তাহলে এই তরলটা যত গতিবেগে যেতে পারতো, সেই গতিবেগে যেতে পারছে না, কারণ তার নিচে থাকা তরলের স্তরটা বাধা দিচ্ছে। একইভাবে এই যে তরলের স্তরটা, এই তরলের স্তরটাকে আবার যেতে বাধা দিচ্ছে তার নিচে থাকা স্তরটা। একইভাবে এই তরলের স্তরটাকে যেতে বাধা দিচ্ছে তার নিচে থাকা স্তরটা। কেন? এই সব কিছু হচ্ছে আসঞ্জন বলের কারণে। তো আমি বললাম তো আসঞ্জন বল থেকে সৃষ্টি হচ্ছে মেন জিনিসটা। তাহলে কি হচ্ছে, একটা তরলের স্তর তার ওপরে থাকা তরলের স্তরটাকে যেতে বাধা দিচ্ছে, এর ফলে আপেক্ষিক গতিবেগের সৃষ্টি হচ্ছে। আর এর ফলে কি হচ্ছে, একটা স্তর ঠিক তার ওপরের স্তরের গতিবেগটাকে কমিয়ে দিচ্ছে, আবার সেই স্তরটা ঠিক তার ওপরের স্তরের গতিবেগটাকে কমিয়ে দিচ্ছে। তাহলে কি হচ্ছে, নলের গায়ে লেগে থাকা যে স্তরটা তার গতিবেগটা সব থেকে কম, তার ওপরে যে স্তরটা তার গতিবেগটা তার থেকে আরেকটু বেশি, এই স্তরের থেকে এই স্তরের গতিবেগটা আরেকটু বেশি, এই স্তরের থেকে এই স্তরের গতিবেগটা আরেকটু বেশি, আর সব থেকে ওপরে থাকা স্তরের গতিবেগ সব থেকে ওপরে নয়, মানে মোটামুটি মাঝখানে যে স্তরটা আছে, নলটা তো একটা গোল, সব থেকে ওপরের স্তর বলে কিছু হবে না, তাহলে একদম মোটামুটি মাঝখানে, নলের মাঝখানে যে স্তরটা আছে, সেই স্তরের গতিবেগটা সব থেকে বেশি হয়। ওই জন্য জল যখন একটা নলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তখন জলটা অসংখ্য ছোট ছোট স্তরে বিভাজিত হয়ে যায়। তার ফলে কি হয়, নলের গায়ে লেগে থাকা যে স্তরটা, সেই স্তরের গতিবেগ শূন্য হয়, সে তার উপরে থাকা স্তরের গতিবেগটাকে শূন্য করে, সে তার উপরে থাকা শূন্য করে না, কমিয়ে দেয়, সে তার উপরে থাকা তরলের স্তরের গতিবেগটাকে কমিয়ে দেয়। এইভাবে একজন অপর একটা স্তরের গতিবেগটাকে কমাতে থাকে। এর ফলে কমাতে একসময় নলের মাঝখানের যে স্তর আছে, সেই স্তরটাতে গিয়ে পৌঁছায়। তাহলে নলের মাঝখানের যে স্তর, সেই স্তরের গতিবেগ সব থেকে বেশি, বাকি যে স্তরগুলো আছে তার থেকে কিন্তু নলের মাঝখানে থাকা স্তরটার গতিবেগ সব থেকে বেশি। কেন? তার কারণ হলো নলের গায়ে যে স্তরগুলো আছে সেগুলোর গতিবেগ সব থেকে কম, কারণ নল সেই স্তরগুলোর গতিবেগটাকে একেবারে কমিয়ে দিয়েছে আসঞ্জন বলের জন্য। তাহলে এই যে ঘটনাটা ঘটছে, একটা তরল যখন একটা নলের মধ্যে দিয়ে যাচ্ছে, বা একটা নর্দমার মধ্যে দিয়ে যখন যাচ্ছে একটা তরল, বা একটা কোনো পাইপের মধ্যে দিয়ে যাচ্ছে,
যার মধ্যে দিয়ে যাক না কেন, তরল যেখান দিয়ে খুশি প্রবাহিত হোক না কেন, গ্যাস যেখান দিয়ে খুশি প্রবাহিত হোক না কেন, তরল বা গ্যাস দুই ক্ষেত্রে একই ঘটনা ঘটে। আমি তরল দিয়ে বলছি, গ্যাসের ক্ষেত্রে জিনিসটা একই, আলাদা কিছু নয়। তাহলে এই যে তরল একটা স্থান দিয়ে প্রবাহিত হওয়ার সময় ওই স্থানের তলের সাথে তরলের যে স্তরটা লেগে থাকে তার কিন্তু গতিবেগটা প্রায় শূন্য হয়ে যায়। তার ফলে কি করে, সে তার উপরে থাকা তরলের স্তরটাকে গতিবেগ কমিয়ে দেয়, তারপর সেই স্তরটা তার উপরে থাকা তরলের স্তরের গতিবেগটা কমাতে থাকে। এইভাবে কি হয়, প্রত্যেকের মধ্যে একটা গতিবেগ হ্রাস পায়। এর ফলে কি হয়, এর ফলে একটা উল্টোমুখী একটা বলের সৃষ্টি হয়, বিপরীতমুখী একটা বলের সৃষ্টি হয়। মানে এই তরলের স্তরটা ধর এই দিকে যেতে চাইছে, আর এই তার নিচে থাকা তরলের স্তরটা এর গতিবেগটাকে এদিকে যে যাচ্ছে তরলের স্তরটা, এটাকে কমিয়ে দিচ্ছে। এই তরলের স্তরটার নিচে থাকা যে তরলের স্তরটা আছে, সেই তরলের স্তরটা এই ওপরের তরলের স্তরের গতিবেগটা তো কমিয়ে দিচ্ছে। তার ফলে কি হচ্ছে, উল্টো দিকে একটা বাধার সৃষ্টি করছে। তাহলে নিচের থাকা তরলের স্তরটা তার উপরের থাকা তরলের স্তরটার বিপরীতে একটা বাধার সৃষ্টি করছে। বোঝা গেল? তাহলে একটা তরলের স্তর যদি এই বরাবর যেতে চায়, ঠিক তার নিচে থাকা একটা তরলের স্তর তাকে উল্টো দিকে একটা বল প্রয়োগ করছে, উল্টো দিকে একটা বল প্রয়োগ করছে। তার ফলে কি হচ্ছে, এর গতিবেগটা কমে যাচ্ছে। তাহলে বোঝা গেল? তাহলে এই যে ঘটনাটা, এই যে উল্টো দিকে বিপরীতমুখী যে বলটা, একটা স্তর অপর স্তরটাকে যে বিপরীতমুখে একটা বল প্রয়োগ করছে, বাধা দিচ্ছে যেতে, এই বলটার নাম হলো হচ্ছে সান্দ্র বল। এই বলটার কি নাম বল? এই বলটার নাম হলো হচ্ছে সান্দ্র বল। তাহলে কি বললাম আমি আরেকবার ভালো করে বলে দিচ্ছি। একটা তরল যখন একটা নলের মধ্যে দিয়ে যাচ্ছে বা যে কোনো স্থান দিয়ে যাচ্ছে, বা একটা গ্যাস যখন যে কোনো স্থান দিয়ে প্রবাহিত হচ্ছে, তখন কি হবে, তখন এই তরল বা গ্যাসটা বিভিন্ন স্তরে বিভাজিত হয়ে যায়। এই টপ থেকে নিচে থাকা যে স্তরটা, যেটা কিনা তলের সাথে লেগে আছে, ওই তলের সাথে লেগে থাকা স্তরের গতিবেগটা প্রায় শূন্য হয়ে যায়। তার উপরে থাকা স্তরের গতিবেগটা আরেকটু বেশি, তার উপরে থাকাটা আরেকটু বেশি। এইভাবে যত উপরে যাবে তত তরলের স্তরের গতিবেগ বাড়তে থাকবে। তো এই যে তরলের গতিবেগটা যত উপরে যাচ্ছে তত বাড়তে থাকছে, কিন্তু নিচের তরলের স্তরগুলো তার উপরে থাকা তরলের স্তরটাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। এই যে বিপরীতমুখী একটা বল সৃষ্টি করছে, নিচের তরলের স্তরটা তার উপরে থাকা তরলের স্তরটাকে যেতে বাধা দিচ্ছে, এই যে বিপরীতমুখী বল, এই বিপরীতমুখী বলের নামই হলো হচ্ছে সান্দ্র বল। আর তরলের এই যে প্রবাহী, একে কি বলা হয়, তরল বা গ্যাসকে কি বলা হয়, প্রবাহী। প্রথম দিনই পড়িয়েছি। এই প্রবাহীর এই ধর্মটার নামই হলো হচ্ছে সান্দ্রতা। এই প্রবাহী ধর্মটার নামই হলো হচ্ছে সান্দ্রতা। তাহলে এই যে সান্দ্র বল সৃষ্টি করছে একটা স্তর অপর একটা স্তরের ওপর, এই যে ধর্মটা, তরল বা গ্যাসের এই যে ধর্মটা, একটা স্তর অপর স্তরের ওপর যে বিপরীতমুখী একটা বল প্রয়োগ করার যে একটা ধর্ম, এই ধর্মটাকে বলছি আমরা কিন্তু সান্দ্রতা। আর এই বলটার নাম হচ্ছে সান্দ্র বল। তাহলে বোঝা গেল? তাহলে তরল বা গ্যাস কি করছে, যখন একটা স্থানের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তখন কিন্তু বিভিন্ন স্তরে বিভাজিত হয়ে যাচ্ছে। বিভিন্ন স্তরে বিভাজিত হয়ে গিয়ে নিচের স্তরটা ওপরের স্তরের ওপর একটা বিপরীতমুখী বল সৃষ্টি করছে, যার ফলে কিন্তু গতিবেগটাকে কমিয়ে দিচ্ছে। তার ফলে ওই বিপরীতমুখী বলটাকে আমরা বলছি সান্দ্র বল। আর এই যে তরলের ধর্মটা, এই তরল বা গ্যাসের যে ধর্মটা, এই ধর্মটাকে আমি বলছি কিন্তু সান্দ্রতা। তাহলে বোঝা গেল? আশা করছি সান্দ্রতাটা বোঝাতে পেরেছি। যদি তাও বুঝতে না পারিস আমাকে জানাবি, আমি আবার একবার বুঝিয়ে দেবো। আশা করছি বোঝাতে পেরেছি আমি। তারপর দেখবি তোদের এটা গেল তো তোদের সান্দ্রতা। তো সান্দ্রতা তাহলে কাকে বলে নিশ্চয়ই বোঝা গেল। সান্দ্রতা তার মানে কাকে বলে নিশ্চয়ই বোঝা গেল। তারপর দেখবি সান্দ্রতার ঘনত্বের মধ্যে একটা পার্থক্য দিয়েছে এই বইটাতে। সান্দ্রতার ঘনত্বের মধ্যে পার্থক্যটা পড়বি। ঘনত্ব কি জিনিস আগে বহুবার বলেছি, ভর বাই আয়তন হলো ঘনত্ব, আর সান্দ্রতা কি জিনিস এই সবে বললাম, পার্থক্যটা পড়বি। তারপর যেটা আছে সেটা হলো হচ্ছে কিন্তু ধারারেখ প্রভাব। ধারারেখ প্রভাবটা কি জিনিস, সান্দ্রতাটা যদি বুঝে যাস বাকিগুলো খুবই সোজা। মেন জিনিস হলো এই সান্দ্রতাটা, এই জিনিসটা বোঝা, এটা হলো হচ্ছে মেন জিনিস। তো যাই হোক, তো তারপর আছে ধারারেখ প্রভাব। তো ধারারেখ প্রভাবটা কি, ধারারেখ প্রবাহ বা একে শান্ত প্রবাহ বলা, এর একটা নাম আছে শান্ত প্রবাহ। ধারারেখ প্রবাহ বা শান্ত প্রবাহ বলা হয় হচ্ছে যে প্রবাহ পথে প্রত্যেক বিন্দুতে প্রবাহীর বেগের মান ও অভিমুখ একই থাকে। মানে যদি একটা তরল প্রবাহিত হয়, তরল প্রবাহিত হচ্ছে, তো ওই প্রতিটা ধর এখানে একটা বিন্দু নিলাম আমি, এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, এই চারটে বিন্দুতেই যদি তরলের
তরল বলছি না, আমি প্রবাহী বলছি, তাহলে তরল বা গ্যাস দুটো একই ক্ষেত্রে বুঝিয়ে যাবে। তাহলে আমি বলছি প্রবাহী, তাহলে প্রবাহীর প্রবাহ পথে প্রত্যেক বিন্দুতে যদি প্রবাহীর গতিবেগ এর অভিমুখ ও গতিবেগ যদি এক থাকে, তাহলে কিন্তু আমি তাকে শান্ত প্রবাহ বা ধারারেখ প্রবাহ বলবো। এই ধারারেখ প্রবাহের একটা অপর নাম বললাম শান্ত প্রবাহ। তাহলে কি হলো ব্যাপারটা, যদি প্রতিটি বিন্দুতে তুই নিজের ইচ্ছা মতো যে কোনো বিন্দু নে প্রতিটা বিন্দুতে যদি বেগের মান অভিমুখ এক থাকে, প্রবাহীর বেগের মান সেটা তরল হতে পারে, গ্যাস হতে পারে, জল হতে পারে, একই কথা। তাহলে প্রবাহী মানে হচ্ছে তরল বা গ্যাস। তাহলে প্রতিটা বিন্দুতে প্রবাহীর বেগের মান ও অভিমুখ যদি একই থাকে, তাহলে সেই প্রবাহকে আমরা বলবো ধারারেখ প্রবাহ বা শান্ত প্রবাহ। নিশ্চয়ই বোঝা গেছে। তাহলে যদি প্রবাহীর বেগের মান ও অভিমুখ একই থাকে, কারণ জানিস বেগ একটা ভেক্টর রাশি, বেগের মান অভিমুখ দুই আছে, তাহলে বেগ যদি অপরিবর্তিত থাকে তাহলেই কিন্তু প্রবাহটাকে আমরা বলবো ধারারেখ প্রবাহ। তারপর একটা প্রবাহ আছে, তাকে বলবো আমরা অশান্ত প্রবাহ। এটা কি একই, ধারারেখ প্রবাহ বুঝে গেলে অশান্ত প্রবাহ বোঝার কিছুই নেই। অশান্ত প্রবাহ কি, ঠিক শান্ত প্রবাহের উল্টো, নাম শুনে বুঝতে পারছি এটা হচ্ছে অশান্ত আর এটা হচ্ছে শান্ত। তাহলে শান্তটা কি বললাম, শান্ত বা ধারারেখ প্রবাহটা কি বললাম, যে প্রত্যেকটা বিন্দুতে প্রবাহীর গতিবেগ ও তার অভিমুখ এই দুটো কিন্তু সেম থাকবে। তাহলে বেগের মান অভিমুখ দুটোই সেম থাকবে, প্রত্যেকটা বিন্দুতে বেগের মান ও অভিমুখ সেম থাকবে। এখানে কি পড়ব, এখানে হলো প্রত্যেকটা বিন্দুতে বেগের মান ও অভিমুখ কিন্তু আলাদা হবে, মানে একই বেগ নিয়ে চলবে না, সমবেগ নিয়ে চলবে না। এই ক্ষেত্রে সমবেগ নিয়ে চলবে, এই ক্ষেত্রে সমবেগ নিয়ে কিন্তু চলবে না, কারণ প্রত্যেকটা বিন্দুতে যদি বেগের মান ও অভিমুখ চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু সমবেগ নিয়ে আর চলতে পারবে না। তাহলে এর ফলে কি হবে, এটাকে বলবো আমরা অশান্ত প্রবাহ। মানে এলোমেলোভাবে যখন একটা নালা দিয়ে বা কোনো এলোমেলোভাবে যদি কোনো স্থান দিয়ে দেখবি তরল বা গ্যাস প্রবাহিত হচ্ছে, তখন কিন্তু এই অশান্ত প্রবাহটা হয়। আর শান্ত প্রবাহ খুব কম স্থানেতেই হয়, মেনলি অশান্ত প্রবাহই হয়ে থাকে। আচ্ছা, বোঝা গেল অশান্ত প্রবাহ তাহলে কি, প্রতিটা বিন্দুতে যদি বেগের মান ও অভিমুখ আলাদা হয় তাকে বলবো অশান্ত প্রবাহ, আর প্রতিটা বিন্দুতে প্রবাহী বেগের মান ও অভিমুখ যদি একই হয় তাকে বলবো হচ্ছে ধারারেখ প্রবাহ। এই দুটো প্রবাহ আছে, ধারারেখ প্রবাহ আর অশান্ত প্রবাহ। তাহলে বোঝা গেল শান্ততা হলো, ধারারেখ প্রবাহ হলো, অশান্ত প্রবাহ হলো। এরপর যেটা আছে সেটাকে বলবো আমরা হচ্ছে পান্থীয় বেগ। তোদের এগুলো একদম ক্লাস 11-এ গিয়ে এগুলো মেনলি পড়বি, এখানে অল্প আছে, আমি তাও যতটা আছে তার থেকে একটু বেশি বলে দেওয়ার চেষ্টা করছি যাতে তোরা বুঝতে সুবিধা হয়। প্রান্তীয় বেগটা কি, প্রান্তীয় বেগ জিনিসটা কি, দেখ বইতে কি বলেছে, বইটা দেখবি। হ্যাঁ, আমার কাছে এটা কি, এটা বোধহয় কিসের বই, তোদের যে নিজের বই আছে সেই বই অনুযায়ী তোরা ফলো করবি। মেঘ থেকে বৃষ্টির ফোঁটা অভিকর্ষের টানে ভূমিতে পড়ে, তাহলে বৃষ্টির গতি সমতরণযুক্ত হওয়া উচিত, কিন্তু ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় বৃষ্টির ফোঁটাগুলো সমতরণযুক্ত হয় না, সমবেগযুক্ত হয়। কেন এরকম হয়, কি বলছে বৃষ্টি যখন পড়ে আকাশ থেকে মাটিতে, তখন কিন্তু বৃষ্টির কণাগুলো সমবেগে পড়ে, কিন্তু উচিত সমতরণে পড়ার, কিন্তু পড়ছে সমবেগে। কেন এরকম হয়, তাহলে বৃষ্টির ফোঁটাগুলো সমতরণে পড়া উচিত কিন্তু পড়ে সমবেগে, কেন এরকম হয়? এই যে কোশ্চেনের উত্তর দিতে গিয়ে বিজ্ঞানীরা এক ধরনের নতুন বেগের আবিষ্কার করলো, যে বেগটার নাম হলো হচ্ছে প্রান্তীয় বেগ। তাই বোঝা গেল তো, সেই প্রান্তীয় বেগটা কি সেটা এবার এখানে পড়ব। দেখ, নর্মালি যখন তুই একটা কোনো বস্তুকে, অবাধে পতনশীল বস্তুকে তুই যদি ছেড়ে দিস, তুই কি হবে, সেটা অভিকর্ষজ ত্বরণের ফলে তো নিচে অভিকর্ষজ বলের ফলে অভিকর্ষজ ত্বরণের জন্য নিচে নেমে আসবে। তো এই যে অভিকর্ষজ বলের ফলে একটা অবাধে পতনশীল বস্তু উপর থেকে পড়ে, তখন তার কি হয়, অভিকর্ষজ ত্বরণ সে তো লাভ করে নাকি। ওই অভিকর্ষজ ত্বরণ 9.8 বা 980 যাই হোক না কেন সিজিএস বা এসআইএতে, তো এই অভিকর্ষজ বলের ফলে অভিকর্ষজ ত্বরণের সৃষ্টি হয়। তো বৃষ্টির ফোঁটারও তো তাই হওয়া উচিত, যেহেতু বৃষ্টির ফোঁটা তো একটা অবাধে পতনশীল একটা বস্তু। বৃষ্টির ফোঁটাকে তো কেউ ধরে থাকে না, ধরে হাতে করে ধরে বৃষ্টির ফোঁটাকে নিচে না, বা এরম তো কেউ নয়, এরম তো কেউ করে না। তাহলে বৃষ্টির ফোঁটা কিভাবে নিজে অবাধে পতনশীল একটা বস্তু হওয়ার সত্ত্বেও অভিকর্ষজ ত্বরণে না পড়ে সমবেগে কিভাবে পড়ে, এটাই হলো কোশ্চেনটা কি, বৃষ্টির ফোঁটা অভিকর্ষজ ত্বরণের
অভিকর্ষ ত্বরণ লাভ না করে সমবেগে কি করে পড়ে, এটা হলো কোশ্চেন। এই কোশ্চেনটা দেখতে গিয়ে প্রান্তীয় বেগ কিন্তু সৃষ্টি হলো। তো প্রান্তীয় বেগটা কি আবার সেটা পড়বো। ধর একটা বৃষ্টির ফোঁটা ওপর থেকে নিচে পড়ছে, তো এটা বৃষ্টির ফোঁটার একটা ওজন তো থাকবে। বৃষ্টির ফোঁটা একটা জল দিয়ে আছে, জলকণা, তাহলে ওই জলটার একটা ওজন থাকবে। তো এই ওজনটাকে আমরা ডব্লু ধরছি। তাহলে বৃষ্টি কোথা দিয়ে পড়ছে সেটাকে আমরা কি বলছি, ডব্লু বলছি। বোঝা গেল? সেটাকে আমরা বলছি হচ্ছে ডব্লু। তো ডব্লু বল। তাহলে এই যে বৃষ্টির কণার যে ওজন সেটাকে আমরা ডব্লু বলছি। বোঝা গেল? এবার বৃষ্টির কণা তো ওপর থেকে নিচে পড়ছে, তো কিসের মধ্যে দিয়ে পড়ছে? বায়ু মাধ্যমের মধ্যে দিয়ে পড়ছে। বৃষ্টির কণা যে পড়ছে এখানে তো সব বায়ু ভর্তি নাকি, বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে তো বৃষ্টি পড়ে রে বাবা। তো এখানে বায়ু ভর্তি, তো এখানে তার মানে কি একটা গ্যাস আছে, গ্যাস, বায়ু মানে গ্যাস আছে, বিভিন্ন প্রকারের গ্যাস আছে সেখানে। তাহলে তরল বা গ্যাসীয়, এই যে তরল বা গ্যাসীয় মাধ্যমের মধ্যে দিয়ে পড়ছে, তাহলে এই যে নিচের দিকে ওজনটা কাজ করছে, একইভাবে ঊর্ধ্বমুখী একটা বল তো কাজ করবে, যাকে আমরা প্লবতা বলেছি। প্লবতা পড়ার সময় আমি পড়িয়েছিলাম যে প্লবতা আর কিছুই নয়, ঊর্ধ্বমুখী বলকেই আমরা প্লবতা বলে থাকি। সেটা যদি তরলের ক্ষেত্রে হয় তাহলে তরলের প্লবতা, গ্যাসের ক্ষেত্রে হলে গ্যাসের প্লবতা। তরল আর গ্যাস নিয়ে এই চ্যাপ্টারের মেন আলোচনা। তাহলে এইখানে বৃষ্টি যখন নিচের দিকে নিজের ওজন ডব্লু ক্রিয়া করছে, বৃষ্টির জলের ওজন যখন একটা কণার ওজন ডব্লু নিচে দিয়ে ক্রিয়া করছে, তেমনভাবেই এই বায়ু মাধ্যমের মধ্যে দিয়ে তো পড়ছে, বায়ু একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে। এই বায়ু স্তরটা একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে, সেই প্লবতা, যাকে আমরা বলবো প্লবতা। তো এটাকে আমরা কি বলছি, F1 বলবো। বোঝা গেল? তাহলে এই যে ওপর দিকে একটা বল তাহলে কাজ করছে, এটা কি বলছি আমি, F1। উপর দিকে একটা বল কাজ করছে, এটা F1। এটা কি, এটা হলো হচ্ছে প্লবতা। ঠিক আছে? তো এটা তো হলো প্লবতা। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সান্দ্রতা। সান্দ্রতাটা জিনিসটাকে আমাকে দেখতে হবে। যেহেতু বায়ু মাধ্যমের মধ্যে দিয়ে পড়ছে, বায়ুতে একটা প্রবাহী, বায়ু তো প্রবাহীর মধ্যে পড়ছে, তাহলে নিশ্চয়ই তার একটা সান্দ্রতা থাকবে। সান্দ্রতা মানে কি, প্রত্যেকটা আলাদা আলাদা স্তরের ক্ষেত্রে একটা স্তর অন্য স্তরকে বাধা দেবে, এটা হচ্ছে সান্দ্রতা। পড়েছি, এই সবে পড়েছি সান্দ্রতা জিনিসটা কি, একটা স্তর তার উপরের থাকা স্তরটাকে বাধা দেবে, এটাকে সান্দ্রবল বলবো, আর এই ধর্মটাকে সান্দ্রতা বলবো। তাহলে এই যে বায়ু মাধ্যমের মধ্যে বৃষ্টিটা পড়ছে, তাহলে ঊর্ধ্বমুখী যে বলটা ক্রিয়া করছে, যেটাকে আমরা প্লবতা বলছি, সেটা হচ্ছে F1। বায়ুটা উপর দিকে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছে। কেন প্রয়োগ করছে? কারণ বৃষ্টির জলকণার একটা ওজন আছে ডব্লু, তাই উল্টো দিকে একটা বল বায়ু প্রয়োগ করছে, সেটা কিনা F1। এছাড়াও একটা বল কিন্তু আছে যেটাকে আমরা বলবো সান্দ্র বল বা সান্দ্রতা, এটা কিন্তু F2 আমি ধরলাম। তাহলে ওপর দিকে দুটো বল কাজ করছে। বায়ু একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছে, এছাড়া বায়ুর একটা সান্দ্রতা আছে, কারণ বায়ু যেহেতু একটা প্রবাহীদের মাত্রই সান্দ্রতা থাকবে, তরলের সান্দ্রতা থাকবে, বায়ুরও সান্দ্রতা থাকবে। তাহলে এটা হলো কি, এই F1টা হলো হচ্ছে ঊর্ধ্বমুখী বল বা প্লবতা এই বায়ুটার, যার মধ্যে দিয়ে পড়ছে। আর F2টা কি, F2টা হলো হচ্ছে সান্দ্রতা। তাহলে বায়ুর সান্দ্রতা হলো F2, আর ঊর্ধ্বমুখী বল প্লবতা হলো F1। আর নিচের দিকে যে বলটা কাজ করছে সেটা কি, সেটা হলো W। সেটা হলো কি, W। বোঝা গেল? তো নিচের দিকে এর ওজনটা কাজ করছে। তো এই W